স্যার, আমার আরও কয়েকটা দিন সময়ের প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, তুমি সময় নাও। যখন তোমার সময় হবে তখন তুমি শুধু হিয়াকে জানিয়ে দিও। ঠিক আছে স্যার, এবার তাহলে যাই। ঠিক আছে, যাও। আকাশ শিয়ার বাবার কেবিন থেকে চলে এসে নিজের কাজে লেগে পড়ে। একেবারে ওঠাউঠি ছাড়া অফিস ছুটি হওয়ার আগ অবধি এক বসাই কাটিয়ে দেয়। দুপুরে খাওয়া দাওয়া সে করেনি। মনে অশান্তি, খাবার কি করে গলা দিয়ে নামবে তার। এ কারণে সে দুপুরে না খেয়েই কাটিয়ে দিয়েছে। বিকেলে অফিস ছুটির পর অফিস থেকে বেরিয়ে যায়। গার্ডরা আকাশকে দেখে গাড়ির দরজা খুলে দেয়, কিন্তু আকাশ সেটা তোয়াক্কা না করে রিকশায় উঠে বসে। গার্ডরা বেশি একটা জোর করে না, কারণ গার্ডরা অবগত হয়ে গেছে আকাশদের সমস্ত সত্যি জেনে গেছে সেই বিষয়ে। এ কারণে গার্ডরা আর জোর করে না, তবে আকাশের রিকশার পিছন পিছন আকাশকে অনুসরণ করতে থাকে, যাতে করে কোনো সমস্যা হলে তারা গিয়ে যেন সাহায্য করতে পারে। আকাশের পিছন পিছন গার্ডরা বাড়ি অবধি যায়। আকাশ বাড়ি পৌঁছিয়ে দরজা খুলে ভিতরে ঢোকে। নীরা আকাশের রুমের জানলার পাশে বসে আনমনা হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আকাশ বাড়ি পৌঁছিয়ে রুমে ঢোকার পর নীরাকে দেখে বলে ওঠে, কি হলো, তুমি এখনো বাড়ি থেকে যাওনি? আকাশের কথা শুনে নীরা মলিন চেহারা নিয়ে আকাশের দিকে অসহায়ের মতন তাকায়। একটু আগে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকা অবস্থাতেই নীরার চেহারা মলিন ছিল। বর্তমানে আকাশের কথা শুনে আগের তুলনায় আরও বেশি মলিন হয়ে গেছে। তবে আকাশের এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। অন্য সময় হলে হয়তো নীরার এই মলিন চেহারা দেখা মাত্রই আকাশের ভিতরে ঘূর্ণিঝড় শুরু হয়ে যেত, কিন্তু বর্তমানে আকাশের কোনো রিয়াকশন নেই। উল্টা আরও নীরার কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকায় বলে ওঠে, কি হলো, কথার উত্তর দিচ্ছ না যে? তুমি এখনো যাওনি কেন? আমায় কিছুটা সময় দাও, আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, দিলাম। তুমিও গিয়ে ফ্রেশ হয়ে এসো, দুপুরে তো কিছু খাওনি। আমি খাবার রান্না করে টেবিলের উপরে রেখে দিয়েছি, ফ্রেশ হয়ে এসে খেয়ে নিও। নীরার কথা শুনে আকাশের ভিতরে এবার মোচড় দিয়ে ওঠে। আকাশ দুপুরে খায়নি সেটা নীরা তাকে দেখা মাত্রই বুঝে নিয়েছে। একটা মানুষের সাথে কতটা মনের মিল হলে তাকে দেখা মাত্রই বুঝে ফেলা যায় যে সে খায়নি। আকাশ নীরার দিকে অপলকভাবে এক দৃষ্টিতে তাকায়। আকাশও নীরার চেহারা দেখে বুঝতে পারে নীরাও যে দুপুরে কিছু খায়নি। আকাশের মনে খারাপ লাগা কাজ করে নীরার জন্য। অভিমানের মাত্রাটা কিছুটা কমিয়ে নিজে থেকে নীরাকে বলে, তুমিও তো মনে হয় দুপুরে কিছুই খাওনি। শোনো, আমি ফ্রেশ হয়ে আসছি, এরপর দুজন একসাথে বসে খেয়ে নিব। নীরা কিছু বলে না, তবে চেহারার ভঙ্গিমায় আকাশের কথায় সম্মতি জানায়। আকাশ কাপড় নিয়ে গোসলে চলে যায়। কিছু সময় পর গোসল শেষ করে ফিরে এসে নীরাকে সাথে নিয়ে খেতে বসে। কারোর এই খাবারের প্রতি কোনো ইচ্ছা নেই। আসলে দুজন দুজনের জন্য খাবার খেতে বসেছে। আকাশ বসেছে নীরা কিছু খায়নি সেই কারণে, আর নীরা খেতে বসেছে আকাশ তাকে সাথে নিয়ে খেতে বসবে বলেছে সেই কারণে। দুজনে নীরব হয়ে দুজনের মতন খাবার খাচ্ছে। তবে কিছু সময় যেতেই আকাশ নীরবতা ভেঙে নীরাকে বলে, শোনো, জলদি তুমি অন্য কোথাও চলে যেও, কারণ এই বাসায় নতুন বউ আসতে চলেছে। আমি বিয়ে করে বউ আনতে চলেছি। হিয়া আমাকে বেশ অনেকদিন ধরেই পছন্দ করে। সে আমায় বিয়ে করার প্রপোজাল দিয়েছে। আজকে আমি তাকে হ্যাঁ বলে দিয়েছি। সুতরাং আমাদের বিয়ে হলে সেই বাড়িতে এসে আমার সাথেই থাকবে। তার মানে তুমি আর এই বাড়িতে বেশি দিন থাকতেই পারবে না, কারণ তুমি থাকলে বিষয়টা বাজে দেখাবে এবং হিয়াও কিন্তু এটা মেনেই নেবে না। আকাশের কথা শুনে মুহূর্তের মধ্যেই নীরার মলিন চেহারার ধরন পাল্টিয়ে টকবকে লাল হয়ে যায়। নীরা ফ্রাই প্যান করে 2 পিস মাছ ভেজেছিল খাওয়ার জন্য। বসা থেকে ঠাস করে উঠে টেবিল থেকে মাছ ভাজার খালি ফ্রাই প্যানটা হাতে তুলে নেয়। এরপর কোনো কথাবার্তা ছাড়াই প্রচণ্ড শক্তিতে সেটা দিয়ে আকাশের মাথার মধ্যে দ্রাম করে কষে এক বাড়ি মারে। কিন্তু আকাশ নিজের মাথা রক্ষা করতে মাথায় বাড়িটা পড়ার আগে হাত সামনে এগিয়ে দেয়, ফলে বাড়িটা আকাশের হাতে গিয়ে লাগে। সাথে সাথেই আকাশের হাত ফুলে যায়। চরম জখম হয়েছে আকাশের হাতে। আকাশ সাথে সাথে হাতটা চেপে ধরে, নীরার দিকে অবাক দৃষ্টিতে তাকায়। তখনই নীরা আকাশকে বলে ওঠে, একদম মেরে আদমরা করে সারা জীবনের জন্য তোকে বিছানায় ফেলে রাখবো। তোর কত বড় সাহস, তুই আমার সামনে অন্য মেয়ের কথা বলিস? চুপ করে রয়েছি দেখে কি তোর সাহস বেড়ে গেছে? হ্যাঁ, নাকি আমাকে কথাটা বলার আগে ভুলে গিয়েছিলি আমি কেমন মেয়ে সেটা? আমি যেই মেয়ে কিছু করার আগে দুবার ভাবি না। আমি সেই মেয়ে বড় বড় পাতি মাস্তানদের জীবন থামিয়ে দিতে 2 মিনিট চিন্তা করি না। সেই মেয়ে তোর সামনে ভেজা বিড়ালের মতো থাকি। তোকে হারানোর ভয়ে ভেতরটা সবসময় আতঙ্কে থাকে। তোকে নিজের করে রাখার জন্য নিজের বদমেজাজের রূপটা ভিতরেই দমিয়ে রাখি। তোর সাথে সারা জীবন থাকার জন্য তোকে সব সময় প্রায়োরিটি দিয়ে উপরে রাখি। আর তুই সেই আমাকেই তাড়িয়ে দিয়ে অন্য মেয়ে
বাড়ি টানার পরিকল্পনা করছিস? শোন, আমি তোর পাশে কখনো কোনো মেয়েকে সহ্য করব না। একদম অবস্থা খারাপ করে দেবো তোর। তুই আমার শরীরে হাজার আঘাত করলেও আমি তার এক ফোঁটা প্রতিবাদ করব না। যতই আমার শক্তি থাকুক প্রতিবাদ করার, তবু আমি তোর মুখের উপর একটা কথাও বলবো না। সবসময় নিজেকে তোর কাছে ছোট করে রাখবো, কিন্তু আমার জায়গায় অন্য কাউকে দেওয়ার চেষ্টা করলে আমি খারাপ থেকেও অধিক খারাপ হব। নীরার কথার উত্তরে আকাশ কিছুই বলে না, চুপ করে আছে সে। নীরা আকাশের কাছে কথার উত্তর না পেয়ে আবারও বলে ওঠে, কি হলো? কথার উত্তর করছিস না কেন? একটু আগে তো বেশ সুন্দর করে সেই মেয়ের কথা বলছিলি, এখন চুপ হয়ে আছিস কেন? আকাশ তবুও নীরার কথার কোনো উত্তর দেয় না। নীরা এবার আর কিছু বলে না, নিজের রাগটাকে কমিয়ে ফেলে। পরক্ষণে নীরার নজর যায় আকাশের হাতের উপর। নীরা দেখে ফাইপানের বাড়ির ফলে আকাশের হাত অনেকখানি ফুলে গেছে। নীরা আকাশের হাতের অবস্থা দেখে চট জলদি ফ্রিজ থেকে বরফ আনতে চলে যায়। বরফ নিয়ে ফিরে আসার পর আকাশের হাতে বরফ লাগাতে চাইলে আকাশ হাত সরিয়ে ফেলে, কিন্তু নীরা তো নীরাই জোরপূর্বক আকাশের হাত নিজের কাছে টেনে নিয়ে বরফ লাগায়। বরফ লাগানো শেষ হলে আকাশ অর্ধেক খাওয়া রেখে চেয়ার থেকে উঠে যায়। তখনই নীরা আবার আকাশকে পথ আটকায়। আকাশ চুপচাপ নীরাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার প্রতিক্রিয়া করে, কিন্তু নীরা আকাশকে সেটা করতে দেয় না। দুহাত দিয়ে হালকা করে দুপাশ থেকে আকাশকে ব্যারিকেড করে দিয়ে বলে, কোথায় যাচ্ছ তুমি? খাবার বাকি রেখে এক পাও নড়বে না বলে দিলাম। চুপচাপ ভদ্র মানুষের মতো চেয়ারে বসো, না হয় আগেরবার কিন্তু বাড়িটা হাতে লেগেছে, তবে এবার কিন্তু ভুল হবে না বলে দিলাম। তুমি যতই চেষ্টা করো না কেন, একেবারে মাথার মধ্যেই কিন্তু এবার নিশানা লাগাবো। চুপ করে খেতে বসো। আকাশ নীরার কথা মতন চুপচাপ চেয়ারে বসে। ফ্রাইপ্যানের এক বাড়ি খেয়ে আকাশের হুঁশ যেন ঠিকানা মতন চলে এসেছে। কোনো কথা বলছে না, চুপচাপ নীরার আদেশ পালন করছে। কিন্তু বিপত্তি বাদে চেয়ারে বসার পর খাবার হাতের উপরে নীরা বাড়ি মেরেছে, সে কারণে হাত দিয়ে খাওয়ার মতন কোনো অবস্থা নেই আকাশের। নীরা আকাশের বিষয়টা খেয়াল করে। পরক্ষণে নীরা খাবারের প্লেট হাতে তুলে নেয়। অবশ্য নীরা আগেই পরিকল্পনা করে রেখেছে আকাশকে খাইয়ে দিবে। খাবারের একটা লোকমা নিয়ে আকাশের মুখের সামনে ধরে, কিন্তু ঘাওড়া আকাশ মুখ খুলে না, চুপ করে বসে রয়েছে সে। আকাশের অবস্থা দেখে নীরা আকাশের কিছুটা কাছে এগিয়ে গিয়ে কপালে একটা চুমু এঁকে দেয়। এরপর বলে ওঠে, খাবারটা খেয়ে নাও, আর অল্প কিছু খাবার রয়েছে। এভাবে রোবট টানায় বসে থেকো না, তাহলে কিন্তু জোর করে বাকি খাবারটুকু খাওয়াবো তোমায়। আকাশ নীরার কথা শুনে ঘাড়মি বন্ধ করে হা করে। নীরা আকাশকে বাকি খাবারটুকু খাওয়ানো শেষ করে পানি খাইয়ে দেয়। আকাশ খাবার শেষ করে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। নীরা আকাশকে খাওয়ানো শেষ করে সব কিছু গোছগাছ করতে শুরু করেছে। তখনই আকাশের মুখ থেকে লাগাম ছোটে। এত সময় বোবার নেই থাকলেও চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলে, নীরা, তোমার এত মান অভিমান, এত রাগ দেখানো, এমন অতুলনীয় ভালোবাসা আমার মনে এক ফোঁটাও দাগ কাটে না। এই যে এত সময় ধরে যেসব করলে, সেসব কিছুই কিন্তু নিজের মানুষকে আঁকলে রাখার প্রতিক্রিয়া। তবে আমার মনে তোমার এই প্রতিক্রিয়ার কোনো সাইড এফেক্টই হবে না। একটা সময় কিন্তু নীরা, তুমি আমার এই মনের মধ্যে কম জায়গা জুড়ে তোমার অবস্থান ছিল না। মনের পুরোটা জায়গা জুড়েই বলা চলে তুমিই ছিলে। তবে যখন থেকে তোমার কুৎসিত রূপটা দেখতে পেয়েছি না, তখন থেকেই ভেতরের পরিবর্তনটা হতে শুরু করেছে। আর একটা কথা মনে রেখো, তুমি জোর করে অনেক কিছু করতে পারবে, তোমার সাথে হয়তো কখনোই আমি পেরে উঠব না। তবে মাথায় রেখো, জোর করে অনেক কিছুর মিলন করা যায়, কিন্তু জোর করে মনের মিলন করতে গেলে সেটাতে বিশ্রী একটা প্রতিক্রিয়া হয়। সুতরাং তুমি জোর খাটিয়ে কিছু করার চেষ্টা করলে জঘন্য পরিণতি হবে, এটা মনে রেখো তুমি। আমি তোমার মতো মানুষের সাথে এমন নোংরা জীবন কাটাতে পারবো না। ঝামেলা থেকে আমি বরাবরের মতোই দূরে থাকি। সেইখানে নিজের জীবনে এমন ঝামেলাযুক্ত মানুষকে আমি জায়গা দিব, প্রশ্নই আসে না। তবে আর একটা কথা না বললি নয়, তুমি মানুষটা বাকি সবার থেকে আলাদা। তোমার এই গোপন চরিত্রের অধিকারী যদি তুমি না হতা, তাহলে বিশ্বাস করো আমি নিজেই তোমাকে আটকে রেখে দিতাম। কিন্তু আফসোস, সেটা আর সম্ভবই নয়। যাই হোক, অনেক কথাই বললাম, আমার সমস্ত কথা ভেবেচিন্তে দেখো। আকাশের কথার বিপরীতে নীরা কিছু না বলে চুপ করে থাকে। আকাশও কথাগুলো বলে সেখানে আর দাঁড়িয়ে না থেকে নিজের মতন করে রুমে চলে যায়। আকাশ চলে যাওয়ার পর নীরা চুপ করে সেই জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পূর্বের কথাগুলো ভাবতে থাকে। কত সুন্দর তাদের দুজনের দিন কাটছিল, কিন্তু হুট করেই আজ তাদের জীবনে বৈশাখী নেমে এসেছে। আর সেই বৈশাখী তাদের সুন্দর সম্পর্কটাকে একদম তছনছ করে দিয়েছে। তার উপর হিয়া নামক এক কালনাগিনীর কারণে
তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। নীরার মনে হিয়াকে নিয়ে প্রচণ্ড রাগ। নীরা মনে মনে একটা পরিকল্পনা সাজায়। এরপর চিন্তাভাবনা বাদ দিয়ে সমস্ত কিছু গুছিয়ে রেখে নিচে গার্ডদের কাছে চলে যায়। গার্ডদের কাছে পৌঁছিয়ে শান্তকে বলে,